আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ইসকনের 202 অ্যাকাউন্টে জমার পরিমাণ 200 কোটি টাকার উপরে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানিমিত্ত সংঘের 202টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এসব অ্যাকাউন্টে 236 কোটি 42 লক্ষ টাকা জমার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এরপর জানাবো, জুলাই বিপ্লবে শহীদ 7 লাশ এখনও পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। জুলাই বিপ্লবে শহীদ 7 জনের লাশ এখনও পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। দু একদিন পরপরই মর্গে লাশ শনাক্তের জন্য আসছেন স্বজনেরা, কিন্তু এই লাশগুলো কেউ শনাক্ত করতে পারছেন না। এদিকে হিন্দুরা নয়, আগস্টের পর বেশি সংখ্যক বাংলাদেশি মুসলিমরাই ভারতে প্রবেশ করেছে, জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। এদিকে ছাত্রদের মতিগতি নিয়ে সন্দিহান বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপির সন্দেহ সংশয় আরও বেড়েছে বলে জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মধ্য দিয়ে ছাত্ররা মূলত নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মনে করছে বিএনপির নীতি নির্ধারকরা। তারা মনে করছে -2 ফর্মুলায় তারা রাজনীতি থেকে বাতিল হয়ে যেতে পারে। এবারে জানাবো, আজ স্বাস্থ্য কার্ড পাবেন জুলাই বিপ্লবে আহতরা। জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের আজ বুধবার 1 জানুয়ারি স্বাস্থ্য কার্ড তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর টহল দেওয়ার দাবি মিথ্যা। সম্প্রতি রাজশাহীর আদালত প্রাঙ্গণে পাকিস্তানের বিশেষ সশস্ত্র বাহিনী প্রবেশ করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ভারত। আসলে ওই ভিডিওতে যাদের দেখানো হয়েছে তারা বাংলাদেশের পুলিশের স্পেশাল বিভাগের সদস্য। তাদেরকে ভারত বলছে এরা নাকি পাকিস্তানি সেনাবাহিনী, তারা ঢাকা এসেছে। এরকম মিথ্যা গুজব ছড়াচ্ছে ভারত। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ইসকনের 202 অ্যাকাউন্টে জমার পরিমাণ 200 কোটি টাকার উপরে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামিত সংঘের 202টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এসব ব্যাংক অ্যাকাউন্টে 236 কোটি 42 লক্ষ টাকা জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে গত 29 নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে 223 কোটি 73 লক্ষ টাকা। ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে 12 কোটি 94 লক্ষ টাকা। পাশাপাশি ইসকন ও বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় দাসের 3 কোটি 92 লক্ষ টাকা জমা হয়েছিল, যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে। সব অ্যাকাউন্টে কারা অর্থ জমা করেছিল এবং জমাকৃত অর্থের উৎসের অনুসন্ধানে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট সূত্র ও তথ্য এসব তথ্য জানিয়েছে। গত 30 নভেম্বর চিন্ময় কুমার দাস ইসকনের 17 জনের ব্যাংক হিসাবের লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশনা দিয়েছিল BFIU। ওই দিন BFIU সব অ্যাকাউন্ট হিসাবের লেনদেন স্থগিতের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিল। যাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয় তারা হলেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সারোয়ার কুমার রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডী দাস বালা, জয়দেব কর্মকার, দিলীপ রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণকান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী সহ আরও বেশ কয়েকজন। জুলাই বিপ্লবে শহীদ 7 লাশ
এখনও পড়ে আছে ঢামেক হাসপাতালের মর্গে। জুলাই বিপ্লবে শহীদ 7 জনের লাশ এখনও পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। দু একদিন পরপরই মর্গে লাশ শনাক্তের জন্য আসছেন স্বজনেরা, কিন্তু ওই লাশগুলো কেউই শনাক্ত করতে পারছেন না। এমনকি ডিএনএ টেস্টে ওই লাশগুলো শনাক্ত করা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্র থেকে বলছে, আদালতের নির্দেশ পেলেই লাশগুলো কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে দাফনের জন্য। সূত্র জানায় লাশগুলোর মধ্যে 6টি পুরুষের, একটি নারীর লাশ রয়েছে। বিপ্লবের শেষের দিকে আগস্টের 1 থেকে 4 তারিখের মধ্যে এই লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের সূত্র থেকে জানা যায় লাশগুলো বিকৃত, পোড়া মুখমণ্ডল থেতলানো, যে কারণে লাশগুলো শনাক্ত করা যায়নি। হাসপাতাল সূত্র আরও জানায়, এ যাবৎ 48টি পরিবারের সদস্যরা এসেছেন লাশগুলো শনাক্ত করার জন্য। এর মধ্যে 25 জনের ডিএনএ সংগ্রহ করে লাশ শনাক্তের চেষ্টা করা হয়েছে, কিন্তু কারোর সাথে মেলেনি। ঢাকা মেডিকেল হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডক্টর মোখলেসুর রহমান বলেছেন, 25 জনের নমুনা সংগ্রহ করা হলেও কারোর সাথে তা না মেলায় ওই লাশগুলো এখনও শনাক্ত করা যায়নি। এই কারণে লাশগুলো এখনও পড়ে রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সহকারী রামু দাস বলেছেন, 2-1 দিন পর পরই লোক আসছেন লাশ শনাক্তের জন্য, কিন্তু কেউ শনাক্ত করতে পারছেন না। এ কারণে লাশগুলো হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। লাশের অনুমতি পাওয়ায় লাশগুলো হস্তান্তর করা যাচ্ছে না। হাসপাতাল সূত্র আরও জানায়, লাশগুলো দাফনের অনুমতি চাওয়া হয়েছে আদালতের কাছে। অনুমতি পেলেই লাশগুলো কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে দাফনের জন্য। হিন্দুরা 9 আগস্টের পরে বেশি সংখ্যক বাংলাদেশি মুসলিমরাই ভারতে প্রবেশ করেছে। গত আগস্ট থেকে ডিসেম্বর 3য় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগে 2 বছর একই সময়কালের তুলনায় 2024 সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বেড়েছে। তবে পুরো বছরে তথ্যের সঙ্গে তুলনা করলে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে জানিয়েছে বিএসএফ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দক্ষিণ বঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্র থেকে পাওয়া গেছে সব তথ্য। বাহিনীর একাধিক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছে এমনটা জানিয়েছে সামান্য কিছু মানুষ, তবে অধিকাংশ এমনিতেই ভারতে প্রবেশ করেছে। বিবিসির যে নির্দিষ্ট সংখ্যক তথ্য পেয়েছে তা বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের হলেও বাহিনীর পূর্ব কমান্ডো অর্থাৎ ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলের ছবিটা একই, এমনটাই জানিয়েছে বাহিনীর একাধিক অফিসার। বিশ্লেষকেরা সব তথ্য পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস প্রকাশ করেছে, কারণ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মাবলম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন। এমন একটি ন্যারেটিভ আখ্যান ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তরফ থেকে দেয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্র যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এবছর আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত 716 জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছে। এদের ধর্মীয় পরিচয় থেকে জানা গেছে এদের মধ্যে 301 জন হিন্দু, 415 জন মুসলমান। ছাত্রদের মতিগতি নিয়ে সন্দিহান বিএনপি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপির সন্দেহ সংশয় আরও বেড়েছে। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মধ্য দিয়ে ছাত্ররা মূলত নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মনে করছে বিএনপির নীতি নির্ধারকরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক না থাকার পেছন থেকে কারা তাদের ইন্ধন যোগাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিএনপির ধারণা, বিভিন্ন কর্মসূচি ও দাবির মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মূলত রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের সব বিষয়ে আলোচনা হয়। গতকাল মঙ্গলবার শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচি ঘিরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত
অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টাব্যাপী ওই বৈঠকের প্রধান এজেন্ডা ছিল ছাত্রদের ঘোষণাপত্র।